বাঁশের লাঠি হাতে নিয়ে আমার মনে হচ্ছিল যে ইটস টাইম টু টেক দ্য ওনারশিপ অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, দেশের মালিকানা বুঝে নেওয়ার সময় আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিছি যে শুধু কোটা নয়, দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। আমাকে এই জন্য র্যাবের দিদি যে বহিষ্কার হলো, সে আমার দাঁত ভেঙে দিয়েছে। ঠিক আছে, দাঁতে এরকম করে ঘুষি মেরেছে, বলে যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছিস, তাই না? আমার ছোটো ভাই মুনতাসিরের কাছে ছবি আছে, আমার শরীরের 21টা জায়গায় ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এবং আপনার হলো এরকমও হয়েছে 2 পা ফাঁক করে লাঠি দিয়ে আমার পুরুষাঙ্গে আঘাত করেছে। মানে বলতেছে যে আমার ভবিষ্যৎ নষ্ট করে দেবে, এরকম করে বলতেছে, মারতেছে। তারপরে আবার হলো আমাকে শোয়ায়ে ফেলে একজন 2 পা দিয়ে আমার এক হাত চাপলো, আর একজন পায়ের নিচে আর এক হাত ফেললো, আর একজন পিঠের উপর দাঁড়ালো, আর 2জন 2 পা এরকমভাবে এরকম শক্ত করে ধরে রাখছে এবং তারপরে 2জন 2টা লাঠি দিয়ে 2 পায়ে এক নাগারে মারছে। আর আমি চিৎকার করে বলতেছিলাম যে আল্লাহ, আমি কোনো মানুষকে আগুন দিয়ে আমি পুড়ে মারি নাই। ঠিক আছে, আমি কাউকে আগুন দিয়ে পুড়ে মারার নির্দেশও দিই নাই, আমি মানুষকে আন্দোলনে আহ্বান জানাইছি। আমি স্পষ্ট করে বলেছি, আমাকে এই জন্য র্যাবের দিদি যে বহিষ্কার হলো, সে আমার দাঁত ভেঙে দিয়েছে। ঠিক আছে, দাঁতে এরকম করে ঘুষি মেরেছে, বলে যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছিস, তাই না? তারপরে পুলিশ পালাছে, তাই না? তারপরে বিজিবি আত্মসমর্পণ করছে, তাই না? আমি মনে করি আমাকে গ্রেপ্তার করার একমাত্র কারণ আন্দোলন যে থেমে গিয়েছিল, আপনারা জানেন মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছাত্রদেরকে ক্রাশ করে ফেলেছে, হল ছেড়ে সবাই চলে গেছে। হল ছেড়ে চলে যাওয়া মানে কি? হল ছেড়ে চলে যাওয়া মানে আন্দোলন সেখানে শেষ আর নেই। দেখেন, আন্দোলনের পুরাটা মানে মোমেন্টাম কিন্তু থামিয়ে দিয়েছিল শেখ হাসিনা সাকসেসফুলভাবে। আমরা যখন ধরে নিয়েছিলাম আন্দোলন শেষ, সেই জায়গা থেকে মানে আমরা যখন ব্র্যাক ইউনিভার্সিটির সাথে সমন্বয় করলাম, আমি তারপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে সমন্বয় করলাম, ওরা তো আমাকে প্রথমে ওদের আন্দোলনের সঙ্গে আমাকে মিশতেই দেবে না, যে তারেক ভাই আপনি একজন রাজনৈতিক কর্মী, ছাত্রদের সঙ্গে আপনি মিশেন না। তারপরে আমি যেটা করছি যে তাদের কাছ থেকে দূরে থেকেই ফেস্টুন বানিয়ে প্লেকার্ড বানিয়ে ওদের কাছে পাঠিয়েছি যে ওদেরকে দাও। আমি না, আমার ফেস্টুনের লেখাটা তো যৌক্তিক, ওদেরকে দাও। তখন ওরা এগুলো অ্যাকসেপ্ট করেছে এবং ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে পুরোপুরি মানে আমাকে তাদের সাথে মিশতেই দেয় নাই। যে আপনার হলো আসলে ব্র্যাক ইউনিভার্সিটি তখন আমার সাথে আপনার হলো সমন্বয় করেছে বা কথা বলেছে যখন তারা আক্রান্ত হয়েছে, যখন তারা বারবার টিয়ারশেল খাচ্ছে, গুলি খাচ্ছে। তখন আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রদেরকে বললাম যে এই তোমরা ব্র্যাকে ওখানে মারতেছে, তোমরা আগায় আসো। ঠিক আছে, ইস্ট ওয়েস্টের ছাত্ররা মেইন রোডে আসতে ভয় পাচ্ছে, তারা ইস্ট ওয়েস্টের সামনে থেকে মেইন রোডে আসতেছে না। তখন পথচারীদেরকে নিয়ে প্রথম আমি আপনার হলো পুলিশকে মানে হলো একটা ফাঁদের মধ্যে ফেলে দেয়। ওই পাশ থেকে ব্র্যাক ইউনিভার্সিটি আছে, এই পাশ থেকে আমি আমার নেতৃত্বে আপনার হলো আফতাবনগর বাড্ডা এলাকায় যে ছাত্র দলের ভাইয়েরা আছে, প্রিস প্যাসিফিক বিলি, তারপরে ছাত্র শিবিরের ভাইয়েরা আছে, তারা অত্যন্ত আন্তরিকভাবে হেল্প করছে। মাদ্রাসার কিছু শিক্ষক ছাত্র ছিল, তারা হেল্প করেছে, তাদেরকে একসাথে নিয়ে এবং তারা আমার গাইডলাইন শুনেছে। এবং আমরা যখন ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রদের যখন গুলি করতেছে, আমি প্রথমে সকালবেলা ঘুম ভেঙে দেখি ভিডিওর মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গুলি করতেছে। আমি সজলকে বললাম, সজল গুলি করতেছে, আমরা এইভাবে বসে থাকতে পারি, চলো তাড়াতাড়ি চলো। আমরা এসে দেখি যে এইরকমভাবে ব্র্যাক ইউনিভার্সিটির ছেলেপেলেকে পুরাপুরি প্রায় ক্রাশ করে ফেলেছে, তারা ভিতরে ঢুকে পড়েছে। ওই সময়টাতে আমি ডিরেক্ট পুলিশের উপর ইট পাটকেল ছোড়া শুরু করি। এবার পুলিশ আসলে ভয় পেয়ে গেছে। আসলে যারা অত্যাচার করে তারা কিন্তু খুব ভীতু হয়। ঠিক আছে, ওরা ভয়েতে ছন্ন ছাড়া হয়ে গেছে। তখন ব্র্যাক ইউনিভার্সিটি ক্র্যাক করছে, আমরা ওইদিকে চাপ দিছি, পুরা পুলিশ এই এলাকা থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারপরে সাধারণ মানুষ ওই থেকে লক্ষ লক্ষ মানুষ এসে গেল। এই হলো অবস্থা। ওই সময়টাতে বাঁশের লাঠি হাতে নিয়ে আমার মনে হচ্ছিল যে ইটস টাইম টু টেক দ্য ওনারশিপ অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, দেশের মালিকানা বুঝে নেওয়ার সময় আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিছি যে শুধু কোটা নয়, দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। এবং ওটা পোস্ট দেওয়ার সাথে সাথে ওইটা মানে সকল রাজনৈতিক দলের পেজে পোস্ট হওয়া শুরু হলো, সকল মানুষ পোস্ট করলো। তারপরে এবং ওই ছবিটা ছিল মানে আন্দোলনের একটা মোমেন্টাম, আমি যেটা যতক্ষণ হয়েছি মোমেন্টাম ঘোরানোর একটা ছবি ছিল। এবং আমরা যখন এপিসির উপরে নাচানাচি করছিলাম তখন মনে হচ্ছিল যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে আমরা বিজয় অর্জন করছি, লেটস মানে চিয়ার। ঠিক আছে, এইরকম একটা অবস্থা ছিল। তো এই সবগুলো কারণে যখন আন্দোলন নতুন মাত্রায় আবার শুরু হয়ে গেল, আমাদের শিশির ভাই বসুন্ধরা এলাকায় অসাধারণ পারফরমেন্স করেছে। শিশির ভাইয়ের নেতৃত্বে
আমাদের আমাদের গণ অধিকার ঢাকা মহানগরের সদস্য সচিব, ওনাকে অনেক ধন্যবাদ জানাবো। উনি সমস্ত অসুস্থ মানুষকে উনি অনেক সার্ভিস দিয়েছে। আমাকে যখন নির্যাতন করতেছিল তখন আমাকে বলতেছে, আমার মারতেছে, প্রচুর মারতেছে, চর থাপ্পড় মারতেছে, এরকম গাল টাল ফুলাই ফেলছে মাইরা। আমি ওদেরকে বললাম যে আপনি বা আপনারা কি ভয় পাচ্ছেন আমাকে মারতে? তো বললো কেন ভয় পাবো? আমি বললাম আমার চোখ বেঁধে রাখছেন, হাত বেঁধে রাখছেন, তারপরে মারতেছেন। আপনারা আমার সামনে আপনাদের চেহারা দেখাতে পারছেন না, তাই দেখে আমার মনে হচ্ছে যে আপনারা আমাকে খুবই ভয় পাচ্ছেন, এবং এটা দেখে মনে হচ্ছে যে আপনাদের পতন হয়ে গেছে। আমি কিছু মার খাই, আমার সমস্যা নাই। আমার এই পাশে হাতের এই পাশে ইলেকট্রিক শর্ট দিছে, এই পাশে হাতে ইলেকট্রিক শর্ট দিছে, পেটে ইলেকট্রিক শর্ট দিছে, পায়ের মানে উড়োতে দিছে ইলেকট্রিক শর্ট, পুরুষাঙ্গে ইলেকট্রিক শর্ট দিছে, তারপরে নখের মাথায় ইলেকট্রিক শর্ট দিছে। এগুলো তারা ইলেকট্রিক শর্টটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। আমি চাই না যে কাউকে এইভাবে ইলেকট্রিক এবং এই ইলেকট্রিক শর্ট জাতীয় এই ধরনের ডিভাইসগুলো পুরোপুরি মানে রিমান্ডের জন্য নিষিদ্ধ করা হোক। আমি মনে করি আমাদের বিচারে মানে আদালতের বিচারে একটা মানুষের শাস্তি কী? কোনো মানুষ চুরি করুক, ডাকাতি করুক, ক্রাইম করুক, শাস্তি কী? যে তাকে জেলখানায় নিয়ে যেয়ে বন্দি করে রেখে দেওয়া হয়। কোনো জায়গায় পাইবেন যে এই লোককে এই অপরাধের জন্য ব্যত্রাঘাত করা হোক? ভালো করে শোনেন, কিন্তু আমাদের আইনে কিন্তু এই ব্যত্রাঘাত করা, শারীরিক নির্যাতন করা, নিপীড়ন করা নাই কিন্তু। অর্থাৎ আপনি যে অপরাধী করেন আপনাকে সর্বোচ্চ জেলখানায় পুরে রাখবে। আপনার অপরাধ যদি আউট অফ কন্ট্রোল হয় আপনাকে ফাঁসি দিয়ে দিতে পারে, কিন্তু অন স্কোয়াড ফায়ার করা এগুলো নাই। কিন্তু আমাদের এখানে রিমান্ডের নামে, জিজ্ঞাসাবাদের নামে এই ধরনের নিপীড়নগুলো অ্যাক্টিভিস্টদের করা হয়। এবং আপনার হলো আমাকে যেভাবে তারা উপস্থাপন করছে যে আমি টিভি সেন্টার ভাঙচুর করেছি বা এগুলো ভাই, আমরা আন্দোলন করতে গিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়। আমি যাদেরকে আন্দোলন নিয়ে করছি, তারা তো তাদের মনের উল্লাসে মানে বিটিভি ভাঙতেছে, ঠিক আছে, বিটিভিকে যখন ভাঙতেছে তখন আমার ভালো লাগতেছিল আসলে, ঠিক আছে। এই বিটিভি সারাদিন বাতাবি লেবুর মতো আমাদেরকে ঠকায় নাগরিকদের অধিকার বঞ্চিত করতেছে। এটাতে যখন মানে এটাকে যখন ধ্বংস করা হচ্ছিল তখন আমরা ধ্বংস করিনি, কিন্তু যারা ধ্বংস করতেছিল বা এটা যে ডিস্ট্রয় হচ্ছে, আমরা মানে 16 বছরের বিটিভির ইতিহাস অনেক খারাপ ইতিহাস, এই কারণে বিটিভি ধ্বংস অনেক খারাপ লাগতেছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারছি বিটিভির ভিতরে যে করাপশন, দুর্নীতি, এই দুর্নীতির ফাইলগুলো বার্ন করার জন্য বিটিভির অফিসাররা হলো বিটিভিতে আগুন লাগাই দিয়েছিল। আপনারা বুঝতে পেরেছেন? এই আগুন লাগা দেখে সাধারণ মানুষ মনে করছে যে বিটিভি দখল হয়ে গেছে, তখন তারা বিটিভিতে ঢুকছে। আগে বিটিভিতে আগুন লাগিয়েছে বিটিভির অফিসাররা, বিটিভির কর্মকর্তারা, এরপরে সাধারণ নাগরিকরা সেখানে ঢুকেছে।